পেশেন্ট একজন অভিজ্ঞ ডক্টরের আন্ডারেই আছেন, তো আমি সেই দিক থেকে একদম নিশ্চিন্তে আছি। একজন ডাক্তার হিসেবে আমি ওনাকে যথেষ্ট ভরসাও করি। তবে এখানে আমাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এখানকার পেশেন্টদের সুস্থ করে দ্রুত বাড়ি পাঠানো। কাছের মানুষদের কিছু হলে মনের অবস্থা কি হয় সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আফটার অল আমরা ডাক্তার হলে আমাদেরও তো কাছের মানুষ আছে, তাই না? তারপরেও আমাদের তো আমাদের ডিউটিটা ঠিক করে করতেই হয়, নার্ভ তো শক্ত রাখতেই হয়। ডাক্তার দিদি, আমার স্বামীকে একটু দেখতে দেবেন? আমি জানি আপনারা খুব ভালো ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তবু যদি একটু নিজের চোখে একটু দেখতে পেতাম তাহলে একটু শান্তি পেতাম। অবশ্যই দেখতে পাবেন, কেন দেখতে পারবেন না, তাই না? আপনারা পেশেন্টদের সাথে অবশ্যই দেখা করতে পারবেন, কিন্তু দেখা করার আগে সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে, ভেতরে যেই পেশেন্টরা আছে তাদের কিন্তু অবস্থা যথেষ্ট সিরিয়াস, তাই সবার সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন না। আর এমার্জেন্সির ভেতরে অযথা ভিড়ও করতে পারবেন না। এমার্জেন্সিতে একটা প্রোটোকল আছে, সেটা সবাইকে মেনটেন করতে হবে, ঠিক আছে? যাক, প্রোটোকলের কথাটা অন্তত উঠলো। আশা করি ডক্টর সুপর্ণা যা বললেন সেগুলো আপনাদের মাথায় থাকবে। আপনারা এক এক করে গিয়ে দেখা করে আসুন। তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না, কালকে ভিজিটিং আওয়ার্সে এসে তখন যা গল্প করার করবেন। আপনিও বাড়ি যান, আপনার স্বামীকে একবার দেখে আসুন। স্যারকে একটা ফোন করব, এখন কেমন আছেন কে জানে। আনন্দী, বলছি ম্যানেজ তো ভালোই করেছো, কিন্তু প্রথম দিকে ম্যানেজ করার নাম করে আমি সিএমও বলাটা একটু বাড়াবাড়ি হয়েছে। প্রোটোকল ভেঙে বলেছি বলে বলছেন তো, কি করব বলুন? প্রথম দিকে এনারা যা করছিলেন তার জন্য ওই আমাকেও একটুখানি হাটকে রিপ্লাই দিতে হয়েছে, মানে আই নো। তাও বাই দ্য ওয়ে, আপনি রাজুর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? মানে ওর বাড়ির লোকেদের খুঁজে পেয়েছেন? না, এখনো অবধি পাইনি। আসলে ওর বাড়ির লোকেদের পাওয়াটা তো আমাদের জন্য খুব দরকার, বুঝতেই তো পারছেন অনেকগুলো প্রোটোকল আছে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। তোমাকে তো দেখাই গেল না। হে ডাক্তার আনন্দী লাহিড়ির ছটায় তুমি তো জাস্ট অদৃশ্য হয়ে গেলে। ডাক্তার অর্ণব লাহিড়ি, কি বললেন? তৈরি হয়ে নাও আর নিজেকে আরেকটু ঘষা মজা করে নাও, নাহলে মুশকিল হবে। কিসের মুশকিল? পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? মানুষ সামলানো। আর মানুষ যখন এই বিপদের সময় রাগে, শোকে, ক্ষোভে, দুঃখে ফেটে পড়ে, তখন এক একজন মানুষ অ্যাটম বোমের মতো সাংঘাতিক। আর একরত্তি মেয়ে, তাও কিনা আবার ডাক্তার, সে মাস পিপল হ্যান্ডেল করে নিল। তাই ডাক্তার আনন্দী লাহিড়ির থেকে সে ডাক্তার দিদি হয়ে গেল। এই কাজটা আনন্দী বরাবরই ভালো করে। ওটাই লাগে। ডাক্তার আদিদেব লাহিড়ি থাকুক বা না থাকুক, এই মেডিনিস্টের হাল কিন্তু ওই মেয়ের হাতেই যাবে। না স্যার, এটা আমি কখনোই হতে দেব না। তুমি কোথায়? তুমি তো খুঁজেই পাচ্ছি না। এই তো একটু একটু করে আগুনগুলো জ্বালছে। এই আগুনটাকে কাজে লাগাও ডাক্তার অর্ণব লাহিড়ি, না হলে এই আনন্দীর কাছে গো হারা হেরে যাবে। কি হয়েছে? আমি কিন্তু খুব অবাধ্য, আমি বাবা মার বারণও শুনি না, আর রাজু ডাকলে আমি যাবই। শোনো, তোমরা কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। যে যাবে তাকে কে আটকাবে গো? যে যাবার সে তো যাবেই। জানোই তো, তাহলে আমার ছেড়ে দাও, কেন আটকাচ্ছ? আমি কিন্তু যাবই। এ তো সোজা যেতে দেওয়া। ও ডাক্তার দিদি, তুমি কি বলছো বলো তো? আর আমাকে এবার এখানে বসালে কেন? অমিত, আমি অমিতকে তোমার মতো ভালোবাসতাম। ও আমার সব ছিল। ডান পায়ের হাড়ে একটু ডিফেক্ট ছিল, তাই খুঁড়িয়ে হাঁটতো। তুমি ওনার কথা আমায় কেন বলছো দিদি? দিদি বলে ডেকে যে বড় ভুল করলি বোন। আমাদের গায়ে বলে এক বোনের কপাল নাকি আর এক বোনের মতো হয়, আর আমার কপাল যে খুব খারাপ রে বোন।
অমিত অমিত রোজ রেল লাইন পার করে কাজে যেত। দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়াইতো না, সা করে চলে যেত। ওই পা নিয়ে লাইন পার করতো। আমার ভয় হতো রে। কিন্তু কিন্তু তুমি তো কত বড় ডাক্তার দিদি, তুমি ওনার পাটা সারিয়ে দাও না। খুব আশা ছিল ওর, দেখলেই বলতো মন দিয়ে লেখাপড়া কর, তুই ডাক্তার হলে আমি ছুটবো। আর আমি প্রাণ দিয়ে লেখাপড়া করতাম। ওর বাজে আমায় ঠিক করতেই হবে। কত রিস্ক বলতো, ওই পা নিয়ে রোজ লাইন পার করা। পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোলো। সেদিন ভরা গ্রামে আর কি ফুর্তি, গ্রামের প্রথম মেয়ে ডাক্তার হবে। জয়েন্টে আমার নাম উঠলো, আর আমার ফুর্তি, আমি অমিতের স্বপ্ন পূরণ করছি। এবার আমি ওর পা ঠিক করবই। কিন্তু সেদিন বোকাটা বড্ড বোকা ছিল রে, একটু ছুটতে পারলো না, একটু ছুটতে পারলো না। বলো না, আর কিছু বলো না দিদি, আমি আর কিছু শুনতে পারবো না। বলতে যে আমার হবেই রে বোন, এটাই সত্যি, এর থেকে বড় সত্যি আর নাই।